যেই নেত্রীর একটা মাত্র ইশারায় একদিন গোটা বাংলা কেঁপে উঠত, যার ডাকে রাস্তায় নামতো লাখো লাখো মানুষের ঢল, আজ তার দলেই কিনা সবচেয়ে বড় ভূমিকম্প। যে দলটা তিনি নিজের হাতে তিল তিল করে গড়ে তুলেছিলেন, সেটাই মাঝখান থেকে দু টুকরো হয়ে গেল। দলের রথী মহারথীরা একে একে শিবির বদল করলেন, কিন্তু হঠাৎ করেই যেন পাশা দান একেবারে উল্টে গেছে। রাতারাতি বদলে গেছে বাতাসের গতিপথ। যারা বুক ফুলিয়ে দল ছেড়েছিল, তাদের মধ্যেই বিশাল একটা অংশ, প্রায় ৪৫ জন বিধায়ক এখন নাকি পুরনো দলেই ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কেন হঠাৎ এই ইউটার্ন? দল ত্যাগীদের কি হঠাৎ করে পুরনো আদর্শের কথা মনে পড়ে গেল, নাকি চোখের সামনে নিজেদের বিধায়ক পদটাই চলে যাওয়ার ভয় তাড়া করে বেড়াচ্ছে? রাজনীতির এই দাবা খেলায় কার চাল কাকে মাত করবে আর কে হবে পথের ভিখারি, আজকের সমীকরণটা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক মাসে যা ঘটেছে তা হয়তো পোড় খাওয়া রাজনৈতিক বিশ্লেষকরাও কল্পনা করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেস যখন ভাঙনের মুখে পড়ল, তখন যেন একটা যুগের অবসান ঘটার উপক্রম হয়েছিল। ৬০ জনেরও বেশি বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছিলেন রতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। দল ছাড়া তালিকায় এমন সব নাম ছিল যা শুনলে যে কেউ চমকে যাবেন। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের একেবারে প্রথম সারির পরিচিত মুখগুলো একে একে সরে গিয়েছিলেন। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল মদন মিত্রের দল ত্যাগের ঘোষণায়। যে মদন মিত্র একসময় বুক ঠুকে বলতেন মৃত্যুর পর তার মরদেহের উপর যেন জোড়া ঘাস ফুলের পতাকা জড়িয়ে দেয়া হয়, যিনি বলতেন তার শেষ যাত্রা দেখে মানুষ যেন বলে এটা কোনো বেঈমানের লাশ নয়, একজন ইমানদার মানুষের লাশ, সেই মানুষটিও যখন অন্য পথ ধরলেন, তখন বাংলার রাজনীতিতে একটা বড় প্রশ্নচিহ্ন ঝুলে গিয়েছিল। তবে কি তৃণমূলের শেষের শুরু হয়ে গেল? কিন্তু রাজনীতির খেলা এত সহজ নয়। এখন যে খবরটা সামনে আসছে তা রীতিমতো বোমা ফাটানোর মতো। তৃণমূলের প্রাক্তন সিনিয়র নেতা রবীন্দ্রনাথ ঘোষ এমন এক দাবি করেছেন যা গোটা রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। তার দাবি অনুযায়ী দল ছেড়ে যাওয়া সেই ৬০ জন বিধায়কের মধ্যে ৪৫ জনই এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসার জন্য লাইন দিয়েছেন। একবার সংখ্যাটার দিকে তাকান, ৪৫ জন। এটা কোনো ছোটখাটো সংখ্যা নয়। যদি এই দাবি সত্যি হয়, তবে বাংলার রাজনীতির পুরো হিসাব নিকাশটাই এক লহমায় উল্টে যাবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এরা হঠাৎ ফিরতে চাইছে কেন? দলত্যাগের সময় যে ক্ষোভ উগরে দিয়েছিলেন, তা কি হঠাৎ করেই জাদু মন্ত্রে উধাও হয়ে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর কারণ? বিশ্লেষণ করলে দেখা যায় কারণটা আসলে আবেগের নয়, সম্পূর্ণ বাস্তব ও অস্তিত্ব টিকিয়ে রাখার। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল নিয়ে এখন একটা বিশাল বড় আইনি লড়াই শুরু হয়েছে। নির্বাচন কমিশনে তৃণমূলের সাংগঠনিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকই, কিন্তু আদালত যদি বিদ্রোহী শিবিরের বিপক্ষে রায় দেয়, তবে কি হবে জানেন? এই দল বদলু বিধায়কদের পদটাই চিরতরে বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ ক্ষমতার যে চেয়ারটার লোভে তারা নতুন শিবিরে নাম লিখিয়েছিলেন, সেই চেয়ারটাই তাদের নিচ থেকে কেড়ে নেওয়া হবে। রাজনীতিবিদের মেরুদণ্ড যে আসলে আদর্শ নয়, বরং ক্ষমতা, এই ঘটনা যেন তারই সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে তাকালে বোঝা যাবে দলের ভেতরে এই অসন্তোষের আগুনটা জ্বলেছিল কোথা থেকে। রবীন্দ্রনাথ ঘোষের কথায়, দলের ভেতরের এই ক্ষোভের মূলে ছিল কিছু বিতর্কিত সাংগঠনিক সিদ্ধান্ত। বিশেষ করে টিকিট বন্টনের সময় যখন ৮০ জনেরও বেশি বর্তমান বিধায়ক এবং মন্ত্রীর টিকিট কেটে দেয়া হলো, তখন থেকেই বারুদ জমতে শুরু করে। দীর্ঘদিন ধরে যারা দলের হয়ে মাটি কামড়ে পড়েছিলেন, পুরনো সেই নেতাদের সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যারা রাস্তায় নেমে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছিলেন, তাদেরকে সাইড লাইনে বসিয়ে নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। বহিরাগত কৌশলবিদদের উপর ওই অতিরিক্ত নির্ভরতা পুরনো কর্মীদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল, যা ধীরে ধীরে বিদ্রোহের রূপ নেয়। ২০১১ এবং ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, তখন কিন্তু কোনো কর্পোরেট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা আইপ্যাকের অস্তিত্ব ছিল না। সেই জয় ছিল সম্পূর্ণরূপে রাস্তার লড়াইয়ের জয়, মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগের জয়। কিন্তু পরবর্তীতে কর্পোরেট কৌশলবিদদের উপর দলের এই অতি নির্ভরতা তৃণমূলের নিজস্ব পরিচিতিকেই যেন দূরে ঠেলে দিয়েছিল। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্লাইম্যাক্স জমা হয়ে আছে ২১শে জুলাইয়ের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে ২১শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়ে দিয়েছে।
মমতা শিবিরের অন্য জায়গা নির্ধারণ করা হয়েছে বিড়লা তারামগুলের সামনে। গতকাল সকাল 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত চলবে এই সমাবেশ। অনুমতি পাওয়ার পরেই কালীঘাটে যেন প্রাণ ফিরে এসেছে। জোর কদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা চাল চেলেছেন যা মাস্টার স্ট্রোক বললেও কম বলা হয়। তিনি নির্দেশ দিয়েছেন 21শে জুলাইয়ের কোনো ব্যানারে, কোনো ফেস্টুনে তার নিজের ছবি থাকবে না। শুধুমাত্র থাকবে জোড়া ঘাস ফুলের দলীয় প্রতীক আর একটি বার্তা, আসল 21শে জুলাইয়ে আসুন। এর পেছনে রাজনীতিটা মারাত্মক গভীর। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন এখন লড়াইটা আর কোনো ব্যক্তি বনাম ব্যক্তির নয়, লড়াইটা হলো প্রতীকের। আসল তৃণমূল কোনটা, জোড়া ঘাস ফুলের আসল হকদার কে, সেই প্রমাণ দেওয়ার জন্যই এই পদক্ষেপ। অন্যদিকে ঠিক একই দিনে একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে মেয়ো রোড কানেক্টরে রতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও শহীদ দিবস পালন করবে। অর্থাৎ বাংলা রাজনীতিতে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হতে চলেছে। একটি দল, দুটো মঞ্চ, দুটি আলাদা সমাবেশ। এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা আসলে একটা চূড়ান্ত শক্তি পরীক্ষা। কোন মঞ্চে কত মানুষের ভিড় জমবে সেটাই প্রমাণ করে দেবে বাংলার মানুষ আসলে কাকে আসল তৃণমূল বলে মেনে নিয়েছে। রতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কটাক্ষ করে বলেছেন কিছু বাদামওয়ালা আর মুড়িওয়ালা যাবে, অল্প বিক্রি বাটা হোক। এই মন্তব্য সরাসরি মমতা শিবিরকে খাঁটো করার চেষ্টা হলেও ময়দানের লড়াইয়ের ফলাফলই শেষ কথা বলবে। এরই মাঝে আবার শুরু হয়েছে সমান্তরাল আরেক রাজনৈতিক নাটক। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, বামপন্থীদের দেখলে ডিম ছুড়ুন। একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন, তিনি যখন প্রকাশ্যেই এমন সহিংসতার ডাক দেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এর গ্রহণযোগ্যতা নিয়ে। আদালত যেখানে স্পষ্ট করে দিয়েছে যে কারো উপর আক্রমণ করা যাবে না, সেখানে এমন প্ররোচনামূলক মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের চরম জবাব দিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ। তিনি একটি ছোট্ট কিন্তু ধারালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দিলীপ ঘোষের বাবা তো নিজেই একজন বামপন্থী ছিলেন, তাহলে কি দিলীপ ঘোষ তার বাবার ছবিতেও ডিম ছোড়েন? এই একটি প্রশ্নই যেন পুরো পরিস্থিতিটা একেবারে উল্টে গেছে। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক ক্যানভাস এখন এক চরম উত্তেজনার মুখোমুখি। একদিকে তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙন, বিদ্রোহী বিধায়কদের দলে ফেরার আকুতি এবং অ্যান্টি ডিফেকশন আইনের খাড়া, অন্যদিকে 21শে জুলাইয়ের দুই মঞ্চের মেগা শক্তি পরীক্ষা এবং তার মাঝে বিজেপির নিজের ঘরের ফাটল। ইতিহাস সাক্ষী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখনই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন যখন তাকে কোণঠাসা করা হয়। 90 দশকে যখন তিনি কংগ্রেস ছেড়ে একা রাস্তায় নেমেছিলেন, সবাই বলেছিল তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। কিন্তু তিনি ফিরেছিলেন 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের পরও। অনেকে ভেবেছিল বামফ্রন্ট অপ্রতিরোধ্য, কিন্তু 4 বছরের মধ্যেই তিনি সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আজ আবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? তার হাতে এখন ফিরহাদ নেই, চন্দ্রিমা নেই, মদন মিত্র নেই, আছেন কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কয়েকজন। কিন্তু তার হাতে আছে সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেটা হলো তার নিজের নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা রাজনীতিতে এই নামটার ওজন আজও বিশাল। যে 45 জন বিধায়ক আজ ফেরার জন্য লাইন দিয়েছেন, তাদের জন্য কি তৃণমূলের দরজা সত্যি খুলবে? মমতা তো নিজেই বলেছেন বেঈমানদের দরকার নেই। তাহলে যারা একবার ছেড়ে গেছে তাদের ফেরানোটা কি এতই সহজ হবে, নাকি এটা পুরোটাই বিরোধী শিবিরের মধ্যে ভয় এবং অস্থিরতা ছড়ানোর একটা রাজনৈতিক কৌশল মাত্র? এই 45 জন বিধায়ক কি আসলেই ফিরবেন, নাকি এটা পুরোটাই একটা গুজব? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? আপনার কি মনে হয় বাংলা রাজনীতির এই টানটান উত্তেজনা শেষ পরিণতি কি হতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। নিয়মিত এমন সব বিশ্লেষণধর্মী ও সত্যনিষ্ঠ খবরের আপডেট পেতে আপডেট গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।